নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি মানে সবচেয়ে অস্বস্তিকর একটা বিষয়। আমি অনেক দিন ধরে এটা হাইড করে যাচ্ছিলাম, এটা লুকিয়ে যাচ্ছিলাম, এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু মানে এত ইরিটেটিং। আমি বলছি না সবাই, কিন্তু একটা শ্রেণী প্রায়ই কমেন্ট করে, নানান জায়গায় করে, মানে ঘুরে ফিরে আসে কথাটা। সেজন্য আমি চিন্তা করলাম যে একটা হালকা ডিসক্লেমার, হালকা একটু আইডিয়া আপনাদেরকে দেই। এবং দেখবেন যে এই ধরনের ভিডিও কিন্তু মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা মানে মানে কী বলে এটাকে, ইনফ্লুয়েন্সার আছে, অনেকেই বানায় এই ধরনের ভিডিও। সো আমার ভিডিওটা ওই রকমই হতে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট মানে ভিডিওর ভিতরে ঢোকার পরে আপনারা যেন হতাশ না হন, সেইটা অবশ্যই আমি নিশ্চিত করবো আপনাদেরকে। বাট একটা কথা বলে না যে নারীর বয়স আর হচ্ছে মানে পুরুষের বেতন, আমি জানি না এটা কেন মানুষ বলে। তবে ফিনান্সিয়াল বিষয়গুলো আসলে নিয়ে কথা বলাটা খুবই অস্বস্তিকর আমার কাছে অ্যাটলিস্ট লাগে, কারণ আমি অনেক বছর ধরে জার্মানিতে আছি এবং হচ্ছে জার্মানরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে খুবই অস্বস্তি বোধ করে। সত্যি কথা, মানে কোনো কিছুর দাম জার্মানদেরকে জিজ্ঞেস করতে নাই, বেতন তো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। কিন্তু বয়সের বিষয়টা বলা হয় যে বাংলাদেশে নারীর বয়স, কিন্তু জার্মানিতে আমি দেখলাম যে নারী পুরুষে ওই রকম বয়স নিয়ে কোনো লুকোছাপা নাই, সরাসরি বলে দেয়। বাট এটা ফান হিসেবে অনেকেই অনেক সময় জার্মানিতে ইয়ে করে, কিডিং হিসেবে বলে, মানে জিজ্ঞেস করতে না মেয়েদের, কিন্তু নর্মালি এটা সবাই বলে, সবাই জানে, সবারটা এটা ব্যাপার না। নারীদের বয়স বা পুরুষের বয়স এটা কোনো ব্যাপার না। তো বেতনের কথা যেটা আসছে, যে বেতনের কথা তো জিজ্ঞেস করা আসলে এটা সারা পৃথিবীতেই একটা অস্বস্তিকর একটা অবস্থা, এবং জার্মানির ক্ষেত্রে তো অবশ্যই। আর যে কোনো কিছুর দাম দর সেটাও হয়। আমার দু একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি তখন প্রথম তো আসলে বুঝতাম না, না বুঝে স্বাভাবিক, কারণ আমরা তো অনেক সময় ইয়ে করি না, বাংলাদেশে জিজ্ঞেস করে ফেলে এই জুতাটার দাম কত, অথবা এইটার দাম কত, এটার দাম কত। আমার এক বন্ধুর সাথে একবার দেখা ফ্র্যাঙ্কফুর্টে। সো ওই বন্ধুকে আমি মানে একদম সরল মনে আসলে জিজ্ঞেস করে ফেলি, তোমার জুতোগুলো তো অনেক সুন্দর, আসলে কেমন দাম টাম। তো আমরা কয়েক বন্ধু 4-5 জন মিলে আড্ডা মারছিলাম, তারা আমার বয়সের সিনিয়র। তো সবাই জার্মান, আমি ছাড়া আর কি। তো পরে আরেকজন মজা করে বলছে যে এটা বিশেষ ছাড় পাওয়ার পরে সে কিনছে, এটা আমার মনে হয় না বলা উচিত হবে। তো যাই হোক, পরে আমি বুঝতে পারলাম যে আসলে তারা বলতে চাচ্ছে না। হ্যাঁ, তো দামগুলো তো মোটামুটি জানা যায় না, একটা যে কোনো জিনিস। ধরেন আমার আইফোনের দাম কত, আপনার কি এটা আমাকে জিজ্ঞেস করতে হবে? ঠিক আছে, আপনি হয়তো বড়জন মডেলটা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার আইফোনের মডেল কত। অথবা এই যে আমার বস কদিন আগে জিজ্ঞেস করছে এটা কী ঘড়ি, মানে রোলেক্স নাকি, মজা করে বলতেছে। আমি কই মাথা নষ্ট হয়েছে না, রোলেক্স না। তো এটা হচ্ছে ক্যাসিও। এখন আমি যদি বলি যে এটা ডিজিটাল প্লাস হচ্ছে অ্যানালগ, দুইটা একসাথে সম্ভবত। সো এটা হচ্ছে এই ক্যাসিওর দাম কত আপনারা জানতে পারবেন। আমার আইফোন 15 প্রো 1 টেরাবাইট, সো আপনি গুগলে সার্চ করলে ইজিলি জানতে পারছেন। এখন কথায় আসি, মানে আপনারা যেটা নিয়ে অনেক ইয়েতে আছেন, কি বলে, আগ্রহ নিয়ে বসে আছেন যে এই ভাই বেতন কত পায় বা এত দেশ। আমি কয়েকটা ভিডিও বানিয়েছি না কিছুদিন আগে, যে আমি অনেক দেশে যাই, ফ্যামিলি নিয়ে যাই, আমি নিজে যাই, ঘুরি, এই সেই করি। তাহলে কত টাকা আমার আছে আসলে, এত টাকা কোথায় পাই, হ্যাঁ, বা কীরকম বেতন পাই, কীরকম আমি ইনকাম করি। কারণ আপনারা অনেকে জানেন যে আমার চাকরির পাশাপাশি ছোটোখাটো একটা স্টার্ট আপ আছে আইটি রিলেটেড, মানে সো আমি সেখান থেকেও কিছু আয় রোজগার করি। আগে করোনার আগে সেটা অনেক বেশি ছিল, করোনার আসার পরে আসলে খুবই খারাপ অবস্থা হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে জব আমি নিতে বাধ্য হইলাম। তো যেটা হচ্ছে মানে আমি কি জব করি সেটাও আপনাদের একটু বলা উচিত। আমি একটা আইটি কোম্পানিতে জার্মানিতে জব করি। আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা হয়তো দেখছেন কিনা আমি জানি না, না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। সো আমি আসলে ডেভেলপার হিসেবে জব শুরু করেছিলাম, সফটওয়্যার ডেভেলপার হিসেবে। সো আমি কিছুদিন করার পরে আমি চিন্তা করলাম যে আসলে জার্মানিতে কুন্ডেন কন্ট্যাক্ট বলে কাস্টমারদের সাথে ডিলিংয়ের বিষয় থাকে, ধরেন যে বেশ ভালোই কঠিন। কারণ আমার জার্মানটা মিড লেভেলের, অ্যাডভান্স লেভেলের না। অ্যাডভান্স লেভেলের জার্মান বিদেশি হিসাবে আসলে অনেক কঠিন। ধরেন আমার মিসেসের C1 আছে, C1 কিন্তু বাংলাদেশে খুব হাতে গোনা লোকের আপনারা পাবেন, ঠিক আছে। তার C1 থাকার পরেও ধরেন যে নেটিভ লেভেলের কথা তো আসলে বলা কঠিন, এটা আপনারাও বুঝেন। ধরেন আপনি আইএলসে 7.5 মানে আপনি পেলেন, বা 8 পেলেন, 8.5 পেলেন, তারপরে যে অ্যাকসেন্টের একটা ব্যাপার থাকে, অথবা আপনি কি মানে ব্রিটিশদের মতো ইংলিশ পারবেন, অথবা যারা ইংলিশ রিয়েল পারার ব্যাপার, ওইরকম পারা কিন্তু আসলে কঠিন। হয়তো একটা স্কোর আপনি পেয়েছেন বা পাস আপনি করেছেন, ভালো করেছেন, সেটা ঠিক আছে। বাংলাদেশে যারা ইংলিশে অনার্স মাস্টার্স করে, অনেকে দেখবেন যে মানে দাঁড়িয়ে 5 মিনিট ইংলিশে কথা বলতে হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এটা তো মিথ্যা কথা না, আপনারা তো জানেন, বুঝেন বিষয়টা। সো জার্মান যেহেতু আমি পারি না, এত কথা বলার মানে হচ্ছে এটা যে জার্মান যেহেতু আমি পারি না এত ভালো,
মানে নেটিভ লেভেলের জার্মান না পারলে আসলে এই কাজগুলো করা অনেক কঠিন, যেহেতু কাস্টমার ডিলিংটা অনেক করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, আমাদের সবাই, আমার যারা কলিগরা আছেন সবাই ইংলিশে কথা বলতে পারেন, বাট যেটা বললাম যে আপনারা হয়তো বাংলাদেশে যারা অনেকে শিক্ষিত আছেন ইংলিশ বলতে পারেন, কিন্তু বিদেশ থেকে একটা লোক আসলে আমরা হয়তো তাদের সঙ্গে, যেহেতু তার বিদেশি লোক, ইংলিশে কথা বলতে বাধ্য বা বলি, আমরা কমিউনিকেট করি। কিন্তু জার্মানিটা তো জার্মান ওরিয়েন্টেড একটা দেশ। হ্যাঁ, আমি বরং এই দেশে বিদেশি না, গেস্ট। সো আমাকে মানে এমনি হয়তো বন্ধু হিসাবে ইংলিশে বলতে পারে, বাট আমি যখন ওয়ার্ক এনভায়রনমেন্টে আমি থাকবো, একটা মিটিং যখন হবে, তখন তো সে আপনার জন্য স্পেশালি ইংলিশ নর্মালি বলতে চাইবে না, ঠিক না, যদি না সেটা ইংলিশ স্পিকিং কোম্পানি হয়, ঠিক না। সো আমাদেরটা যেহেতু জার্মান স্পিকিং কোম্পানি, বেশ ভালোই কঠিন আমার জন্য সেই ক্ষেত্রে আমি, এবং আমি খুব বড় মাপের ডেভেলপার আসলে ছিলাম না। সো যেটা হচ্ছে, আমি চিন্তা করলাম যে আমার এক্সপার্টিস কোথায় আছে। সো আমার কোম্পানি সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমাদের যেহেতু সার্চ ইঞ্জিন রিলেটেড কাজ আছে, এসইওর কাজ আছে, তো আমার নিজের যেহেতু প্রজেক্টগুলো, আমি এই রিলেটেড কাজগুলো করি, আমি ডিজিটাল মার্কেটিং বুঝি, এসইওটা বুঝি, অ্যাটলিস্ট আমার জীবনে বেশ ভালো কনফিডেন্স আছে যে আমি বেশ ভালো বুঝি এসইওটা কীভাবে কাজ করে। সো আমি চিন্তা করলাম যে মানে আমি সুইচ করতে পারি, এবং কোম্পানিও অফার দিল, একটা টাইম মিলে গেল। আমি ডেভেলপমেন্ট ছেড়ে, আমার যেই কোম্পানি আছে, আমি যেটা চালাই, আমার নিজস্ব যেটা ছোট কোম্পানি, সেটা ছোট মানে খুবই ছোট আর কি, আমি ব্যক্তি কোম্পানি। সো সেটাতে যেহেতু এই রিলেটেড কাজগুলো আমি করি এবং ডেভেলপমেন্টের কাজগুলো আমি করি, সেটা থাকুক। আমি এসইওর কাজগুলো যদি চাকরি হিসেবে করি, আমি একটু রিল্যাক্স করতে পারবো, এবং এই এক্সপার্টিসটা আমি সেখানে তো নিয়মিত কাজ করছি, শিখছি, আমার কোম্পানিতে আমি আবার, মানে আমার ব্যক্তি কোম্পানিতে আমি আবার কাজে লাগাতে পারবো। সো আমি কি করেছি, আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে আমি এসইও রিলেটেড জবে চলে গেলাম। সো এখন আপনারা বলতে পারেন, ভাই এত হিস্ট্রি না বলে বলেন বেতন কত? যেটা বললাম যে এটা খুবই অস্বস্তিকর একটা ব্যাপার, বাট আমি আপনাদেরকে যেটা বললাম যে হতাশ করবো না, আমি কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। জার্মানিতে একটা আইডিয়া আপনারা পাবেন যে কী পরিমাণ আয় রোজগার আমার লেভেলের লোকজন করে। আমি এক্স্যাক্ট বেতন না বলে আপনাদের একটা আইডিয়া দেই। এটা হয়তো ইন্টারনেটের তথ্য, বাস্তবে মোরলেস হয়। আপনারা জানেন যে ইন্টারনেটের তথ্য আর বাস্তবের তথ্য মিল থাকে না 100%। সেই ক্ষেত্রে কিন্তু আকাশ আর পাতাল যে পার্থক্য হয় তাও না। মানে একজন ধরেন এসইও ম্যানেজার, সিনিয়র এসইও ম্যানেজার, আমার যে ডেজিগনেশন সেটা সিনিয়র এসইও ম্যানেজার, জার্মানিতে ধরেন মোটামুটি 64-65 হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে, যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 45,000 মিনিমাম থেকে শুরু করে 63, 64, 65 হাজার পর্যন্ত ইনকাম করতে পারে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তাহলে মিড লেভেলের বলা হয়, মানে এই দুইটার মাঝখানে গড় ধরা হয় মোটামুটি 54 থেকে 55 হাজার ইউরো। সো যদি আপনি গড়ে 50-60 ধরেন, তাহলে 60,000 ইউরো হলে বছরে, মাসে হচ্ছে 5,000 ইউরো। আপনি বাংলা টাকায় ধরতে পারেন 6.5 লাখ টাকা, আর বছরে হচ্ছে যদি আপনি মানে ধরেন 50,000 বা 60,000 যদি আপনি ধরেন, 60,000 হলে মোটামুটি 70 লাখের মতো আপনি বছরে বেতন পাবেন। এটা হচ্ছে তথ্য ইন্টারনেটের। তো 70,000 জায়গায় এমন না যে আপনি 15,000 পাবেন বা 10,000 পাবেন, এরকম না, বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এটা নির্ভর করে হচ্ছে কোম্পানি টু কোম্পানি, ঠিক আছে, কোন কোম্পানি আপনাকে কী পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে। এটা হচ্ছে মিউনিখে কিন্তু একটু বেতন বেশি, ঠিক আছে, সেখানে খরচ অনেক বেশি কিন্তু। সো আমরা যদি আমাদের স্টেটে চলে আসি, বন কোলন আমার খুবই কাছে, আপনারা জানেন। সো দেখেন এখানে কিন্তু এই যে খুব বেশি পার্থক্য নাই, 2,000 ইউরোর মতো পার্থক্য, ঠিক আছে। এখানে 54,000 মিউনিখে বা মিউনশন, বন কোলনে হচ্ছে আপনার 51,000 থেকে বা 50,000 ধরেন আপনি, এখানে 54,000, এখানে 50,000 যদি ধরেন, এখানে 50-52,000, তাহলে হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমাদের স্টেটে বেতনটা কীরকম। 43,000 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম মোটামুটি হয়ে থাকে 62,000 পর্যন্ত, মানে মাসে হচ্ছে মোটামুটি 4-5,000 ইউরো অ্যাটলিস্ট ইনকাম করতে পারার কথা। তাহলে আপনাদের আমার মনে হয় যে মানে আইডিয়াটা পেয়ে গেছেন। সবচেয়ে কম কোথায় আসলে, সবচেয়ে কম বলা হচ্ছে ডুইসবুর্গ, এই যে আমাদের স্টেটে আছে ডুইসবুর্গ, এসেন, হ্যাঁ, এগুলো তো ছোটো, আরেকটু ছোটো, মানে বন কোলনের তুলনায়। বনটা একটু বড়, ছোটো অবশ্য এগুলোর তুলনায়। এসেন মোটামুটি বড় আছে, মানে জনসংখ্যার ভিত্তিতে বলছি আর কি আমি। বাট বনটা মোর ইন্টারন্যাশনালাইজ, সেখানে জাতিসংঘের অসংখ্য অফিস আছে, প্রচুর অফিস আছে বনে। জাতিসংঘের বেশ কয়েকটা মানে অথরিটির হেডকোয়ার্টার হচ্ছে বনে, ঠিক আছে। যেমন ক্লাইমেট চেঞ্জের যেই অফিস আছে, ইউএনএফসিসির অফিসই হচ্ছে বনে, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে। সেসব ক্ষেত্রে এই বনে কোলনে অনেক চাকরি বাকরি আছে। হ্যাঁ, ডুইসবুর্গ মোটামুটি আছে, খারাপ না। এসেন তো, বার্লিন তো আপনারা জানেন, বার্লিন অনেক বড়,
ছোট না, যেহেতু আবার রাজধানীও, তারপরেও কিন্তু বেতন যে খুব বেশি তা কিন্তু না। হ্যাঁ, খরচের তুলনায় বেতন বেশি না। আমি এসইও ম্যানেজারের কথা বলছি। হ্যাঁ, অন্যান্য জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আপনারা আমাকে এক্সাক্ট আর জিজ্ঞেস করার কোনো ব্যাপার নাই মনে হয়। আমার বয়স যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি যদি বলি যে আমার বয়স 60 থেকে 70 এর মধ্যে, ঠিক আছে, তাহলে কি জানি বলে না, ওই যে মানে গিলু থাকলে তো আপনারা বুঝবেন, ডাল কি জানি বলে একটা ইশারায় কাফি না কি একটা বলে না। সো আমার বয়স যদি আমি বলি যে আমার বয়স 15 থেকে 20, তাহলে নিশ্চয়ই 12 হবে না। আবার 20 পর্যন্ত যদি আমি বলি আমার বেতন মানে বয়স নিশ্চয়ই 25 হবে না। সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন মোরলেস এখানে এরকম ইনকাম করা যায় একজন এসইও ম্যানেজার হিসেবে, যদি কেউ সিনিয়র পজিশন হোল্ড করে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে আর কিছু কি বলার আছে? আমি কত বেতন পাই আপনারা মোটামুটি জেনে গেলেন। আপনাদের ধারণাটা কমেন্টে জানাতে পারেন যে আসলে আমি কত পাই। যদি আপনাদের মনে হয় যে আমি কত পাই, আপনারা এটা কুইজের মতো মোটামুটি। আমার মনে হয় না আপনাদেরকে আমি হতাশ করেছি। অনেক ইউটিউবার, ফেসবুকারকে আমি দেখি যে আমি কত ইনকাম করলাম, আজকে ব্যাংকে গেলাম, ব্যাংকের এটিএম বুথে, অথবা আমি কত ইনকাম করলে টাকার একটা ছবি দিবে, দেওয়ার পরে ধরেন যে ভিতরে সে সব গাল গল্প, ঠিক আছে। সো আমি গাল গল্প করিনি, মোটামুটি আপনাদেরকে ইনফরমেশনটাও দিলাম। সত্যি কথা, আমারটা পুরোপুরি না বলে আপনাদেরকে জার্মান মার্কেটের অবস্থাটা আমি বুঝালাম আর কি, ঠিক আছে। আর যেই টাকা ধরেন যে এখানে আবার জিজ্ঞেস করতে পারেন যে এইটা কি ট্যাক্স সহ না ট্যাক্স ছাড়া, এগুলো কিন্তু সব ট্যাক্স ছাড়া। আপনাকে ট্যাক্স কত দিতে হবে সেটাও আবার পার্থক্য আছে। ফ্যামিলি থাকলে এক ধরনের, ম্যারিড হলে এক ধরনের, আপনার নানান ব্যাপার স্যাপার আছে। সো ট্যাক্স ক্লাসে আছে, জার্মানিতে বলে ট্যাক্স ক্লাস, সেটা 1 থেকে 6 পর্যন্ত আপনার নানান ক্লাসে নানান ধরনের হয়। সো ট্যাক্স মোটামুটি আপনারা ধরতে পারেন 20 থেকে 40% পর্যন্ত। যদি আপনি সিঙ্গেল হন, একদম আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি হবে আর কি। সো আমি যেহেতু ম্যারিড, আমার ট্যাক্সের পরিমাণ, আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ যারা আনম্যারিড, যারা সিঙ্গেল, তাদের মতো না। আমি অবশ্যই একটু সুযোগ পাই, কিন্তু এর মানে এই না যে আমি ট্যাক্স খুবই কম বা দেওয়া লাগে না, এরকম না। বেশ ভালো একটা অ্যামাউন্ট ট্যাক্স কেটে ফেলে। কেউ যদি ধরেন যে 5,000 ইউরো মানে তার গ্রস স্যালারি হয়, নেট আপনি ধরতে পারেন মোটামুটি 3500-3700 এরকম একটা অ্যামাউন্ট পাবে। হ্যাঁ, বা 3800 এরকম সর্বোচ্চ পেতে পারে। আর যদি ধরেন যে হয় মানে সিঙ্গেল হয়, সেই ক্ষেত্রে আপ টু 43%। ধরেন আপনার বেতন 100 টাকা বলা হচ্ছে, আপনাকে আপ টু 43% মোটামুটি আপনি ধরতে পারেন যে কাটতে পারে। সো যারা মানে ম্যারিড না এখন পর্যন্ত, জার্মানি আসার আগে একটা ঠুস করে বিয়ে করে ফেলেন, কারণ জার্মানি আসার পরে বিয়ে করাটা কঠিন হয়ে যাবে। এখানে ছেলে বা মেয়ে পাওয়াও কঠিন হবে, সুতরাং দেশে বিয়ে করে ফেলেন। তারপরে জার্মানি এসে বউ বা বাচ্চাকে, মানে বউ বা জামাই, যার আপনারা যদি মেয়ে হন তাহলে হাজব্যান্ড, ছেলে হলে বউ নিয়ে আসবেন। আনার পরে অ্যাটলিস্ট 2টা বাচ্চা নেবেন, একটা ছেলে একটা মেয়ে আমার মতো। তারপরে দেখবেন যে আপনাদের জীবন শস্য শ্যামলা সুজলা সুফলা হয়ে যাবে, এবং হচ্ছে অবশেষে সুখী শান্তিতে বসবাস করতে থাকবেন। যাই হোক, অনেক ফানি কথাবার্তা হয়ে যাচ্ছে। ভিডিওটা আজকের মতো এখানে রাখি। যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক একটা দিতে পারেন, কমেন্ট করতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আমারও চোখে ঘুম টুম চলে আসছে, আপনারা নিশ্চয় চোখ দেখে বুঝতে পারছেন। রাত বাজে এখন প্রায় 1টা-1:30টার মতো, সকালে অফিস আছে। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।